আমরা এখন আলোচনা করব যৌগমূলক বা রেডিক্যাল নিয়ে। যৌগমূলক কি? নামের মধ্যে লুকিয়ে আছে এর রহস্য। সেই কি সাথে যৌগ আবার মূলক, এ আবার কেমন কথা? দেখে আসি রহস্যটা কি। যদি একাধিক মৌলের একাধিক পরমাণু একটি গুচ্ছ গঠন করে এবং গুচ্ছটি আয়নের নিয়ে আচরণ করবে, রাসায়নিক বিক্রিয়ায় তা পরমাণু নিয়ে আচরণ করবে। অর্থাৎ তার মধ্যে অনেকগুলা মৌলের অনেকগুলা পরমাণু থাকবে, কিন্তু সে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এমনভাবে আচরণ করবে যেন সে সিঙ্গেল কোনো আয়ন বা পরমাণু। তখন আমরা তাদের বলবো যৌগমূলক বা রেডিক্যাল। কিছু উদাহরণ দেখলে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখি আমরা অ্যামোনিয়ামের ক্ষেত্রে NH4+, সাধারণত নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি আলাদা মৌল, এটা আমরা জানি। দেখা যাচ্ছে একটি নাইট্রোজেন এবং 4টি হাইড্রোজেন মিলে একটা অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। অ্যামোনিয়াম একটি হচ্ছে যৌগমূলক। এই ক্ষেত্রে যৌগমূলকের যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের নির্দিষ্ট যোজ্যতা রয়েছে। যৌগমূলকের আধানই হলো তাদের যোজ্যতা। NH4+ প্লাস দিয়ে বোঝাচ্ছে তাদের আধান +1, অর্থাৎ অ্যামোনিয়ামের যোজ্যতা হলো 1। এখন যদি আমরা ফসফোনিয়াম দেখি, ফসফোনিয়ামে থাকে দুটি মৌল, ফসফরাস এবং হাইড্রোজেন। ফসফোনিয়ামের সংকেত হলো PH4+। প্লাস মানে এখানে একটি +1 রয়েছে, 1টি সাধারণত আমরা লিখি নেই। PH4+ এর আধান হচ্ছে +1। আমরা একটু আগেই তো বলেছি যৌগমূলকের ক্ষেত্রে তার আধানই হলো তার যোজ্যতা, অর্থাৎ ফসফোনিয়ামের যোজ্যতা কত হবে? 1। এখন থার্ডে আমাদের কোন যৌগমূলক আছে দেখি, হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড খুবই পরিচিত আমাদের, কারণ আমরা জানি H+ অর্থাৎ প্রোটনের সাথে হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পানি তৈরি করে, যা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখা যায় OH-, অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলে এক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আচরণ না করে ওরা একটি পরমাণু গুচ্ছের মতো আচরণ করছে। যেহেতু OH- দেখে বোঝা যাচ্ছে হাইড্রোক্সাইডের আধান হলো -1, যোজ্যতা এই ক্ষেত্রে হবে 1। কার্বনেটের ক্ষেত্রে তার সংকেত CO3 2-, কার্বন আর অক্সিজেন রয়েছে, তার আধান হলো -2 এবং যোজ্যতা হবে 2। এখন যদি আমরা সালফেট আর সালফাইড দেখি, একটা জিনিস এখানে খুবই কনফিউজিং, বলো তো কি? কারণ কোনটা সালফেট কোনটা সালফাইড, কখন 4 হবে কখন 3 হবে। আমি যেভাবে মনে রাখি তা হলো সালফেট, এখানে 4টা লেটার রয়েছে, ফলে সালফেটের ক্ষেত্রে অক্সিজেনের পরে থাকবে 4। যে কোনো একটা মনে রাখলেই হবে, এটা মনে রাখতে পারো, কিন্তু আমার কাছে এটা যে কোনো একটা মনে রাখলেই ভালো। সালফেটের ক্ষেত্রে SO4 2-, আধান হলো -2, যোজ্যতা 2। এখন সালফাইটের ক্ষেত্রে হবে SO3 2-। দেখা যাচ্ছে সালফাইটের আধান -2 এবং যোজ্যতা 2। আর একটা জিনিস বলে রাখা ভালো, আইট যৌগমূলকের ক্ষেত্রে যেখানে সংখ্যা কম ওখানে আমরা আইট ওয়ার্ডটা ইউজ করি। যেমন সালফেট 8 ছিল, এটা ছিল বেশি SO4 2-। যেহেতু আইট মানে ফাইট, SO3 2-, এখানে 4 এখানে 3। তিন ভাবে আরেকটা রয়েছে, দেখা যায় নাইট্রেট এবং নাইট্রাইট। যেহেতু আইট মানে কম, এখানে দেখো 2 নাইট্রাইটে আর নাইট্রেটে 3। 2 অবশ্যই 3 চেয়ে ছোট, তার মানে নাইট্রাইট হলে 2 হবে। যদি আমরা বলি নাইট্রেটের সংকেত NO3-, দেখে বোঝা যাচ্ছে নাইট্রেটের আধান হচ্ছে -1, যোজ্যতা হবে 1। আর নাইট্রাইটের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যেহেতু আইট মানে এটা কম হবে আগের চেয়ে, তোমরা এইভাবে মনে রাখলে তোমাদের সুবিধা হবে। মানে NO2-, আধান -1, যোজ্যতা হবে 1। ফসফেটের ক্ষেত্রে দেখা যায় ফসফরাস আর অক্সিজেন রয়েছে, PO4 3-। উপরের পার্টে দেখে বলা যাবে ফসফেটের আধান -3, ফসফেটের যোজ্যতা 3। যোজ্যতা সাধারণত প্লাস, মাইনাস বা 0 হতে পারে, ওটা নির্ভর করে ওটা কোন যৌগের মধ্যে অবস্থিত। এখানে সাধারণত আমাদের যেহেতু যৌগমূলক নিয়ে আমরা আলোচনা করছি, যৌগমূলকের ক্ষেত্রে আমরা আধানের ক্ষেত্রে আমরা তো জানি আধান 2 প্রকার হতে পারে, পজিটিভ নইলে নেগেটিভ। আধানের ক্ষেত্রে যেহেতু আমরা প্লাস বা মাইনাস হিসাব করেছি, যোজ্যতার ক্ষেত্রে তা করছি না, কারণ যখন যৌগের মধ্যে আমরা এটা ইউজ করব, যেমন পানি হিসেব করব, তখন এটা OH- হিসেবেই থাকবে, তখন যোজ্যতার ক্ষেত্রে আলাদা করে মাইনাস বলতে হবে না।
সকল কিছুকে প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সংকেত, সংকেত কি? সংকেত মানে হচ্ছে ছোট্ট কোনো জিনিস যা দ্বারা আমরা বড় কোনো কিছু বুঝতে পারবো। যেমন এখানে দেখো আমরা একটা কঙ্কা লিখেছি, এই চিহ্নটি কি পরিচিত লাগছে? অনেক ক্ষেত্রে দেখা যাবে বিপজ্জনক স্থানে বিপজ্জনক পুরো ওয়ার্ডটা না লিখে জাস্ট এই সংকেত দিয়ে আমাদের কাছে বোঝানো হয় জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। তেমনি ভাবে একটা যৌগর ক্ষেত্রে পুরো জিনিসটা না লিখে যে সংকেত দিয়ে আমরা বুঝতে পারি যৌগের মধ্যে কি আছে বা তা কি অবস্থায় আছে। এখন যদি আমরা দেখি CO2 প্লাস SO4 2 সাথে যুক্ত হয়ে COSO4 অর্থাৎ কপার সালফেট তৈরি হচ্ছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন এটা এমন হচ্ছে, অন্যভাবে হলে কি হতো? দেখো CO2 প্লাস কপার যোজনী কত 2+। সাধারণত যৌগের ক্ষেত্রে এমন ভাবে যৌগটা গঠিত হবে পরমাণু বা আয়ন দ্বারা যাতে মোট চার্জ সবসময় শূন্য হয়। যেন আমি এখানে কিছু যৌগ লিখেছি, যেমন CuSO4 Na3PO4 AlNO3 এখানে কি উপরে কোনো চার্জ দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হলো এটি যৌগ অবস্থায় আছে। সাধারণত কোনো যৌগের ক্ষেত্রে আধান বা চার্জ হচ্ছে শূন্য, অর্থাৎ একটি যৌগ তখনই গঠিত হবে যখন পরমাণু বা আয়ন সমূহ এমনভাবে অংশগ্রহণ করবে যাতে তাদের টোটাল যোগফলটা 0 হয়। আমরা যদি কপার সালফেটের ক্ষেত্রে চিন্তা করি CO2+, এর ক্ষেত্রে কপার যোজনী 2, কপারের ক্ষেত্রে যেহেতু আয়ন রয়েছে 2+, দুইটি ধনাত্মক আয়ন, একে নিশ্চয় নিউট্রাল করার জন্য আমার দুইটি ইলেকট্রন লাগবে। সেক্ষেত্রে সালফেটের ক্ষেত্রে দেখা যায় SO4 2- অর্থাৎ 2+2+। যদি একটু ডিটেইলস দেখা যায় +2 -2, নেট রেজাল্ট কি 0, তাই কপার সালফেট এখানে কোনো চার্জ নেই। তেমনি হবে আমি যদি সোডিয়াম আয়ন আর ফসফেট আয়নের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফসফেট তৈরি করতে চাই, তখন আমার দেখতে হবে সোডিয়ামের ক্ষেত্রে আধান হচ্ছে +1 আর ফসফেটের চার্জ হচ্ছে 3-, অর্থাৎ একটা ফসফেটকে নিউট্রালাইজ করতে, একটা ফসফেট আয়নকে নিউট্রালাইজ করতে আমাদের 3টা প্লাস লাগবে, অর্থাৎ 3টা সোডিয়াম আয়ন লাগবে। সেই ক্ষেত্রে Na3PO4, এটা কি মনে আছে নাইট্রেট নাকি নাইট্রেট? হ্যাঁ, এটা হবে নাইট্রেট, কারণ নাইট্রেটে কি ছিল? আয়ন মানে তো কম, নাইট্রেটে ছিল NO2। এখন অ্যালুমিনিয়াম 3+ এর সঙ্গে যদি আবার নাইট্রেটের বিক্রিয়া করাই দেখা যাবে এটা 3+, একে নিউট্রালাইজ করতে আমাদের 3টা মাইনাস লাগবে, অর্থাৎ 3- লাগবে। এখন একটা নাইট্রেটের জন্য -1, তো দুটোর জন্য -2 আর তিনটার জন্য আমরা পাবো -3, অর্থাৎ Al3+ 3NO3- এর সঙ্গে বিক্রিয়া করে AlNO3, অর্থাৎ অ্যালুমিনিয়াম নাইট্রেট তৈরি করবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যৌগ তখনই গঠিত হবে যদি চার্জগুলোর মধ্যে এমন অবস্থা হয় তাদের সামেশনটা সবসময় 0 হয়। এখন আমরা আরো কিছু যৌগ দেখে আসি, চলো। তার আগে এই জিনিসটা জানা বেটার, যদি আমাদের A মোলের যোজ্যতা X হয়, B মোলের ক্ষেত্রে Y হয়, যখন আমরা সংকেত লিখতে যাব প্রথমে লিখবো আগে A, তারপর লিখবো B। প্রথমে যে রয়েছে, প্রথমে সাধারণত কাকে বসাবো? যদি আমরা পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীতে যার অবস্থান আগে তাকে আমরা আগে লিখবো, আর যার অবস্থান পরে তাকে আমরা পর লিখবো। এই ক্ষেত্রে আমরা ধরে নিই A হচ্ছে পর্যায় সারণীতে B এর আগে অবস্থিত। A এর যোজ্যতা যদি X হয়, B এর Y হয়, সেই ক্ষেত্রে A B দ্বারা যে যৌগ গঠিত হবে তার সংকেত হবে AYBX। এখানে কেমন হয়েছে বুঝতে পারছো? A এর যোজ্যতা B এর নিচে যাবে, B এরটা A এর নিচে যাবে। যেমন দেখো HCl, এখন আমরা তোমাদের কোনো প্রশ্ন জাগেননি কেন আমরা HCl লিখছি বা ClH লিখছি না? একটু আগে প্রশ্নটার উত্তর আমি দিয়ে ফেলেছিলাম, একটু মনে করে দেখো। হাইড্রোজেনের অবস্থান কিন্তু ক্লোরিনের আগে, যদি পর্যায় সারণীর কথা একটু চিন্তা করে দেখো, তাই আমরা ClH না লিখে লিখছি HCl। এখানে হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্লোরিনেরও 1। এখন যদি আমরা মিথেনের কথা চিন্তা করি CH4, একটা কার্বন আর 4টা হাইড্রোজেন, কার্বনের যোজনী 4 আর হাইড্রোজেনের 1, সুতরাং 1টা এখানে উজ্জ রয়েছে। এটা আমরা কিছু না থাকলে তার মানে বুঝে নিতে হবে আমাদের 1 রয়েছে। CH4, একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে মিলে মিথেন তৈরি করে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমরা বলতে পারো কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের 2, সেই ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী AYBX নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল C2O4। কিন্তু দেখো এখানে ওদের মধ্যে কমন নেওয়া যায় মানে কি? জিনিসটা বিভাজ্য কত দিয়ে? এখন যদি আমি এই 2 দিয়ে এটাকে ভাগ করে দেখা যাবে পাবো 1,
এই 4 কে পাবো 2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সঙ্গে C2O4 না হয় CO2। একইভাবে N2O5 এর ক্ষেত্রে দেখা যায় নাইট্রোজেনের যোজনী 5 আর অক্সিজেনের 2, ওই নিয়ম অনুযায়ী লিখছি N2O5।